ভেরি গুড আফটারনুন। আজকে অনলাইন ক্লাসে ইগনু আরসি কলকাতা থেকে আমি রুদ্র বিভু ভট্টাচার্য আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে বিপিএসসি 131, যেটার মধ্যে তোমরা দেখবে আছে পার্সপেক্টিভ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং হচ্ছে সেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়বো সেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি, এবং তার সঙ্গে হচ্ছে প্রশাসনিক জনপ্রশাসন বলতে আমরা কি বুঝি, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস আমরা করব। ফার্স্টেই আমরা বলি আগে হচ্ছে আর জনপ্রশাসনের সংজ্ঞা। জনপ্রশাসনের মধ্যে দুটো কথা আছে যদি আমরা দেখি, সেখানে হচ্ছে জন এবং তার সঙ্গে হচ্ছে প্রশাসন। আর জনগণ মানে হচ্ছে সাধারণ যারা মানুষ, এবং তার সঙ্গে প্রশাসন মানে হচ্ছে বিভিন্ন রকমের প্রশাসনের যেসব কার্যকলাপ, অর্থাৎ মানুষের সঙ্গে রিলেটেড যেসব কার্যকলাপ সেগুলোকে কিন্তু আমরা জনপ্রশাসন হিসেবে সাধারণভাবে বলি। অধ্যাপক অ্যান্ড্রু হেইউড বলেছেন এটি একটি সরকারি এমনিতে কর্মকাণ্ড হিসেবে আমরা দেখতে পারি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি, অর্থাৎ সরকার সংক্রান্ত যা কিছু কাজ সেটাই কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসনের মধ্যে পড়ে। এবং এর কিন্তু এতটাই বেশি বিস্তৃত হয়ে আছে যে এর ক্ষেত্রে কিন্তু কোনো একটা নির্দিষ্ট সংজ্ঞা এমনিতে প্রদান করা খুব একটা সহজ বিষয় নয়। তা সত্ত্বেও আমরা কিন্তু বলতে পারি যে সাধারণভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সব থেকে যেটা এমনিতে বড় বিষয় সেটা হচ্ছে এর একটা বৌদ্ধিক কিন্তু চর্চা আছে। এবং যদি আমরা দেখি যে বিখ্যাত একজন প্রশাসনবিদ নাইগ্রোর কথা যদি আমরা বলি, তাকে অনুসরণ করে আমরা বলতে পারি এমনিতে কিন্তু জনপ্রশাসন হলো জনপ্রেক্ষাপটে সম্মিলিত গোষ্ঠীর প্রয়াস। অর্থাৎ যতটা আমরা পারবো তত বেশি একত্রিতভাবে জনগণকে সরকার আরো বেশি করে সার্ভিস দেবে। এবং সরকারের যে তিনটি বিভাগ আছে আমরা খুব ভালো করেই জানি। তিনটি বিভাগ বলতে আমরা শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটে বিভাগকেই বলি। সেখানে যদি আমরা দেখি তিনটে বিভাগকে একত্রিত করেই কিন্তু জনপ্রশাসন গড়ে ওঠে। কোনো একটা সার্টেন বিভাগকে আমরা আলাদা করে দেখতে পারি না। শরীরের বিভিন্ন অংশের মতো এই তোমার জনপ্রশাসনের যে সংজ্ঞাও বা জনপ্রশাসনের যে ব্যবস্থা সেটাও কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। এবং এবং যদি তারপরে আমরা দেখি সেটা হচ্ছে সরকারি যেসব নীতিগুলো নেওয়া হয় সেসব নীতি নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু জনপ্রশাসন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এমনিতে গ্রহণ করে থাকে। এবং সেই কারণেই জনপ্রশাসন কিন্তু অবশ্যই এখানে সরকারের বা রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ হয়ে ওঠে। একে কিন্তু আমরা কোনোভাবেই এই যে পলিটিক্যাল যে প্রসেস সেখান থেকে বিচ্ছিন্নভাবে ভাবতে পারি না, ভাবা সম্ভব নয়। আবার যদি আমরা দেখি যে বেসরকারি প্রশাসনের থেকেও এর কিন্তু অনেকটাই বেশি পার্থক্য আছে। বেসরকারি বেসরকারি প্রশাসনের যে পার্থক্য সেগুলো নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। তার আগে বলে রাখা ভালো যে বেসরকারি প্রশাসন যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, সরকারি প্রশাসনের কিন্তু গুরুত্ব অনেক বেশি। সেই জন্য জনপ্রশাসনের সংজ্ঞা, তার যে তোমার পরিধি, সেটা কিন্তু অনেক বেশি। এবং সাম্প্রতিক সময়কার যে হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ বা মানবিক দৃষ্টিভঙ্গি সেটাও জনপ্রশাসনের মধ্যে চলে এসেছে। ফলে শুধুমাত্র জনপ্রশাসন আগেকার মতো সেই চিরাচরিত যে ধারণা তার থেকে বেরিয়ে অনেক বেশি মানবিক, হিউম্যান রিলেটেড, আরো বেশি কাছাকাছি হয়ে গেছে। এবং সেই জন্যই সমাজকে নানাভাবে পরিষেবা দেওয়ার জন্য জনপ্রশাসনের সংজ্ঞার কথা কিন্তু আমাদের বলতেই হয়। বিভিন্ন প্রশাসনবিদ বিভিন্ন সময় জনপ্রশাসনের সংজ্ঞা দিয়েছেন, এবং সবকিছু সংজ্ঞার নিরিখে একদম জিস্ট করলে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে জনপ্রশাসন হচ্ছে সরকারের সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার একটি বিষয়। এরপর যদি আমরা দেখি জনপ্রশাসনের যে প্রকৃতি এবং পরিধি, সেই বিষয়টাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতি এবং পরিধির কথা কেন আসছে? কারণ আদৌ আমরা দেখতে বা শুরু করব যে জনপ্রশাসন কতটা বেশি আমাদের সমাজের মধ্যে বিস্তারিতভাবে আছে। এবং যদি আমরা একদম ফার্স্টের দিকে চলে যাই, জনপ্রশাসন কিন্তু আধুনিক সময়কার কোনো কনসেপ্ট নয়। অতীতে যদি আমরা ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স
এবং অ্যারিস্টটলের যেসব বিখ্যাত যেসব গ্রন্থগুলি আছে, কিংবা যদি আমরা রামায়ণ বা মহাভারতের কথাও বলি, সেখানেও আমরা দেখব যে সেখানে কিন্তু জনপ্রশাসন নিয়ে বিস্তারিত অন্যভাবে আলোচনা আছে। ফলে যতই আমরা এখনকার কনসেপ্ট হিসেবে এটাকে দেখি, সাম্প্রতিক সময় এখন তোমার গুড গভর্নেন্স এসছে বা অন্যান্য কনসেপ্ট এসছে, যেমন হচ্ছে নব জন প্রশাসন বা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তা সত্ত্বেও আমরা দেখবো যে এর কিন্তু একটা অতীত ইতিহাস আছে, এবং বিশেষ করে জনপ্রশাসনের ইতিহাস শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গেই ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। এবং মানব সভ্যতার একদম সূচনা লগ্ন থেকেই যদি আমরা দেখি, বিভিন্ন শাস্ত্রে, তারপর হচ্ছে কাব্যগ্রন্থের মধ্যে জনপ্রশাসনের যে অস্তিত্ব, সেটা আমরা বিভিন্ন সময়তে দেখতে পাই। এবং যদি আমরা একদম ১০০ বছরের ইতিহাস যদি দেখি, খুব একটা বেশি পুরনো শাস্ত্র বা ধারণা এটা নয়। তা সত্ত্বেও আমরা আমাদের একদম কোর, একদম প্রথম দিককার যে বইয়ের কথা উল্লেখ আমাদের করতে হবে, সেটা হচ্ছে ১৮৮৭ সালে উইড্রো উইলসনের লেখা দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে উনি সর্বপ্রথম জনপ্রশাসনের ধারণা দেন, এবং সেখানে জনপ্রশাসনের ধারণা দিতে গিয়ে তিনি কিন্তু পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন যে তোমার ডাইকোটমি, সেটার কথা বারবার এখানে কিন্তু বলেছিলেন। অর্থাৎ তোমার ডাইকোটমি মানে কি? অর্থাৎ এমনিতে কিন্তু দেখতে গেলে রাজনীতি এবং প্রশাসনকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা। সেই সময়কার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, সেই সময় যে রাজনীতি ছিল সেটা অনেক বেশি দুর্নীতিগ্রস্ত ছিল। ফলে সেই সময় দাঁড়িয়ে উইড্রো উইলসন এটাই বারবার করে চেষ্টা এমনিতে করেছিলেন, কিভাবে আমরা এমনিতে প্রশাসনকে রাজনীতি থেকে আলাদা রাখতে পারি। আগামী সময়ে আমরা দেখব, যত সময় গেছে, এই যে ডাইকোটমি বা এই যে দ্বন্দ্ব বা এই যে বিরোধ, সেটা বিভিন্ন সময় আপস অ্যান্ড ডাউনস কিন্তু করেছে। এখন সাম্প্রতিক সময় দাঁড়িয়ে, এই যে ২০২৪ সালে দাঁড়িয়ে, পৃথিবীর কোনো দেশেরই জনপ্রশাসনকে আমরা কিন্তু রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেখতে পারি না। একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং বিভিন্ন রকম যে সিদ্ধান্তগুলি সরকারের শিলমোহর পড়ে, সেগুলোর ক্ষেত্রেও যদি আমরা দেখি, জনপ্রশাসনের একটি ভূমিকা কিন্তু আছে। এবং শুধু ভূমিকাই নয়, বিভিন্ন সময়তে দেখা যাচ্ছে যা কিছু নীতি এমনিতে নেওয়া হচ্ছে, প্রত্যেকটা নীতির ক্ষেত্রে কিন্তু নীতিগুলো নেওয়ার পরে সেটাকে বিভিন্নভাবে পলিটিক্যালি প্রসেস এমনিতে করে তারপর সেটাকে কিন্তু জনগণের সামনে নিয়ে আসা হচ্ছে। ফলে কখনোই আমরা বিচ্ছিন্নভাবে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। এরপর আমি নেক্সট স্লাইড, সেখানে আমি আসছি। জনপ্রশাসনের আলোচনা ক্ষেত্র। বিভিন্ন সময়তে দেখা যায় যে জনপ্রশাসনের যে আলোচনা ক্ষেত্র, সেটা কিন্তু খুব একটা বেশি লিমিটেড নয়। অনেক আগের থেকে সেটা বেশি প্রসারিত হয়েছে। মানুষের সঙ্গে বিভিন্নভাবে জনপ্রশাসন এবং যারা জনপ্রশাসনের সঙ্গে যুক্ত যারা কর্তা, তারা বিভিন্নভাবে কিন্তু মিশে আছে। আজ থেকে ১০০ বছর আগে রাষ্ট্রবিজ্ঞানের শাখা হিসেবে জনপ্রশাসনের উদ্ভব হয়। আমি সবার আগেই আমরা বললাম যে রাষ্ট্রবিজ্ঞান থেকে উদ্ভূত হলেও উড্রো উইলসন কিন্তু দেখানোর চেষ্টা করেছিলেন যে না, একে যতটা সম্ভব আমরা স্বতন্ত্র রাখার চেষ্টা আমরা করব, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা এখনো অবধি হওয়া সম্ভব হয়নি, যতই আমরা আলাদা রাখার চেষ্টা আমরা করি না কেন। এবং যদি আমরা দেখি যে পিটার সেলফ, তার একটি বিখ্যাত বই আছে অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরিস এন্ড পলিটিক্স, সেখানে সেখানে তিনি বলেছেন জনপ্রশাসন রাষ্ট্রবিজ্ঞান বা সরকারি আইনের শাখা হিসেবে বিকশিত হয়। এবং কিছুদিন আগে পর্যন্ত বিষয়টি উপরোক্ত দুটি শাস্ত্রের বইমাত্রেয় ভগিনী হিসেবে দেখা হতো। অর্থাৎ এক সময়তে যদি আমরা দেখি যে প্রচন্ড ওতপ্রোতভাবে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে এবং সরকারি যেসব আইন কানুন আছে, তার সঙ্গে কিন্তু জনপ্রশাসনের যে আলোচনা ক্ষেত্র বা তার যে নারীর টান যদি আমরা বলি, সেটা কিন্তু ছিল। সাম্প্রতিক সময় যদিও কিছুটা এই আইনের যে বেড়াজাল থেকে, রাজনীতির বেড়াজাল থেকে তোমার কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময় এত বেশি জনপ্রশাসনের বিভিন্ন প্রশাসনিক দিক যেভাবে আস্তে আস্তে করে প্রসারিত হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি এর কিন্তু কোনোভাবেই তোমার রাজনীতি থেকে বিমুক্ত কোনো এমনিতে ধারণা নয়।
রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাম্প্রতিক সময়ে যদি আমরা দেখি, সমাজবিজ্ঞানের একটা স্বতন্ত্র শাখা বা শাস্ত্র হিসেবেও জনপ্রশাসন বিবেচিত হয়। এরকম একাধিক ইনস্টিটিউশন আছে, একাধিক তোমার জায়গা আছে যেখানে কিন্তু জনপ্রশাসনকে আলাদাভাবে একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। সাধারণ অর্থে জনপ্রশাসন সমাজবিজ্ঞানের সেই শাখার মধ্যেই পড়ে যা সরকারি যেসব কার্যকলাপ আছে এবং শাসন প্রণালী সম্পাদনের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনায় এমনিতে করে থাকে। এই যে আমরা বিভিন্ন রকম আইপিএস, আইএএস যেসব অফিসার দেখি বা ডাব্লিউবিসিএস অফিসার দেখি, এবং শুধুমাত্র তারা নয়, বিভিন্ন যেসব প্রশাসনিক যে বিভিন্ন রকম কর্মচারী বৃন্দদের দেখি, সবাই কিন্তু জনপ্রশাসনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবং সরকারের পক্ষে এদেরকে একদম পুরো সাইডে রেখে সাইড লাইন করে দিয়ে কিন্তু অন্য কোনো কাজ করা সম্ভব নয়। এবং যে যৌথ যে কার্যাবলীর কথা এমনিতে বলা হয়, বিভিন্ন রকম পদ্ধতি আছে যৌথ কার্যাবলীর মাধ্যমে বিচার বুদ্ধি সম্পন্ন সংগঠন এবং এমনিতে পরিচালনকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ মানুষও কিন্তু কোনোভাবে জনপ্রশাসনের সঙ্গে জড়িয়ে গেছে। আরেকভাবে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে জনপ্রশাসন হচ্ছে এক্সক্লুসিভলি সরকারি প্রশাসনের মধ্যে পড়ে। সংসদ বাংলা অভিধান অনুযায়ী প্রশাসন শব্দটির অর্থ হলো রাষ্ট্রের শাসন, যেটা আমি আগেই কিন্তু তোমাদের বললাম। এবং সে এবং শাসন বলতে আবিধানিক অর্থে আমরা কি বুঝি, সেই অর্থে বলতে একদম সুব্যবস্থার মধ্য দিয়ে যাকে কিন্তু প্রতিপালন করা হয় সেটাই শাসন। অর্থাৎ সরকার একটা সুন্দর সিস্টেম আমাদেরকে দেবে এবং সেই সিস্টেমের মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু প্রতিপালন করা হবে, সেটাকেই বলা হচ্ছে শাসন। অর্থাৎ এখানে সিস্টেমের সঙ্গে মানুষের যে একটা যোগাযোগ বা আদান প্রদান, সেটাকেই বারবার করে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং আবিধানিক অর্থ দিয়ে সুব্যবস্থা পরিচালনা, তার সঙ্গে হচ্ছে রাজ্যকে পরিচালনা করা, এই যে আবিধানিক অর্থগুলো, সেগুলো বাস্তবিক ক্ষেত্রে কিন্তু জনপ্রশাসনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবং যদি আমরা দেখি, একদম কিন্তু মৌলিক অর্থ জনপ্রশাসনের যতই আমরা আবিধানিক অর্থ দিই না কেন, সেইভাবে কিন্তু অত সহজে সামনে আসে না। কারণ এটা প্রচন্ড ওয়াইড এবং হচ্ছে পরিধি এতটাই বিস্তৃত, এর কিন্তু এত আলোচনার মধ্যে দিয়েও আমরা দেখব এর কিন্তু সুস্পষ্ট সংজ্ঞা নেই। অ্যাকচুয়ালি খুব সংকীর্ণ বা খুব ব্যাপক অর্থে যাই বলি না কেন, এর অর্থ হচ্ছে পরিষেবা দেওয়া। নেক্সট যে আমরা স্লাইডে যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা তোমার করব, এখনকার সময় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেখানেও কিন্তু আমরা দেখব যে বিশ্বায়নের ধারণা এসছে। তোমরা সবাই জানো যে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা বিশ্বায়নের যে ধারণা এসছে এবং নতুন নতুন এনজিও আসছে, আস্তে আস্তে করে বাজারের ভূমিকা উত্তরোত্তর বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশে বা উন্নয়নশীল দেশের মধ্যে বৃদ্ধি আর কি পাচ্ছে। সেই জায়গা থেকে এমনিতে দাঁড়িয়ে জনপ্রশাসনের যে বিভিন্ন শাখা, বিভিন্ন রকম যে কার্যকলাপ, সেগুলো আগের থেকে কিন্তু অনেকটাই বেশি তার পরিধি এমনিতে ব্যপ্ত হয়ে আছে। এবং যদি আমরা দেখি যে এখনকার সময় দাঁড়িয়ে যে তোমার পলিটিক্স অফ আইডেন্টিটি, সেখানে কিন্তু জনপ্রশাসনের বিশাল বড় একটা ভূমিকা রয়ে গেছে। অর্থাৎ একদম পুরো হার্ডকোর লেভেলে দেখতে দেখতে গেলে পুরোপুরি একদম তৃণমূল স্তরের মধ্যে কি করে প্রশাসনিক ব্যবস্থাকে আরো বেশি এমনিতে সাধারণ যে পরিষেবাগুলোকে আরো বেশি কি করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেগুলো নিয়েই কিন্তু জনপ্রশাসনের অনেক বেশি বিভিন্ন রকমের আলোচনা আমরা দেখতে পাই। এবং যদি আমরা দেখি অধ্যাপক হ্যারল্ড অ্যালাস্কি এ গ্রামার অফ পলিটিক্স, যেটা তার বিখ্যাত একটি বই, সেখানে তিনি সার্ভিস স্টেটের কথা বলেছিলেন। অর্থাৎ সার্ভিস স্টেট মানে যে রাষ্ট্র আমাকে পরিষেবা দেবে। অর্থাৎ রাষ্ট্রের একমাত্র কাজই হচ্ছে তার যে জনগণ, তাকে কিন্তু পরিষেবা দেওয়া। অর্থাৎ বিভিন্ন রকম রাষ্ট্রবিজ্ঞানী, জনপ্রশাসনবিদ সবারই কিন্তু লেখার মধ্যে বিভিন্ন সময়তে এই যে তোমার জনপ্রশাসনের যে একদম নিগূঢ় অর্থ, সেটা আমরা দেখতে পেয়েছি। ইংল্যান্ডের যেসব বেভারিজ রিপোর্ট, ফুলটন রিপোর্ট, সেখানেও জনপ্রশাসনের যে ধারণা, সেটার মধ্যে আমরা আস্তে আস্তে করে বিবর্তন বা পরিবর্তন দেখতে পেয়েছি। জনপ্রশাসনের আলোচনা ক্ষেত্র সম্পর্কে
এই ধরনের মতপার্থক্যের মূলে আছে জনপ্রশাসনের প্রকৃতি সম্পর্কে দৃষ্টিভঙ্গির তারতম্য। জনপ্রশাসনের যে প্রকৃতি সম্পর্কে দু রকমের ভিউ আছে, একটা হচ্ছে ইন্টিগ্রাল ভিউ, আরেকটি হচ্ছে ম্যানেজেরিয়াল ভিউ। যত আমরা জনপ্রশাসনের মধ্যে ঢুকবো ততই আমরা দেখবো যে বিভিন্ন সময় জনপ্রশাসনকে কি পথে পরিচালিত করা হবে সেই নিয়ে কিন্তু নানা মুনির মধ্যে নানা রকমের মত। যেমন হচ্ছে প্রশাসনের সঙ্গে যারা একদম মূল, যারা এমনিতে প্রশাসনের সঙ্গে এমনিতে জড়িত থাকে, শুধুমাত্র তাদেরকেই কি ধরা হবে, নাকি যারা একদম নিচু স্তরের যারা এমনিতে অন্যান্য যেসব কর্মচারী থাকে তাদেরকেও তাদের মধ্যে ধরা হবে? সেই কিন্তু প্রসঙ্গেই দেখতে গেলে আমরা দেখব যে ইন্টিগ্রাল ভিউ বা অখণ্ড মতবাদ সামনে এসছে। অর্থাৎ জনপ্রশাসনের অন্তর্গত বিষয়টি হলো সেখানে সাধারণ যারা কর্মচারী সবাই জনপ্রশাসনের অন্তর্গত বিষয়ের মধ্যে পড়ে। বিভিন্ন রকম প্রশাসনবিদ বা যারা এখানে তোমার জনপ্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত, তারা বিভিন্ন সময় এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আরেক রকমের ভিউ আছে, সেটা হচ্ছে পরিচালনগত মতবাদ, বা যাকে আমরা বলি এমনিতে ম্যানেজেরিয়াল ভিউ। ম্যানেজেরিয়াল ভিউ মানে কি? এখানে এখানে তোমার ম্যানেজেরিয়াল ভিউ এর মধ্যেই, কথাটার মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা তাহলে আমরা দেখব যেখানে হচ্ছে ম্যানেজার বা ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, সেই বিষয়টিকেই কিন্তু জনপ্রশাসনের শুধুমাত্র মুখ্য বিষয় হিসেবে ধরা হয়েছে। সুতরাং আমরা এখানে দুটো ডিফারেন্স তোমরা সহজেই এখানে দেখতে আর কি পাচ্ছ। একটা হচ্ছে ইন্টিগ্রাল ভিউ, অর্থাৎ জনপ্রশাসনের অন্তর্গত সবাই জনপ্রশাসনের একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত একটা সিস্টেম। আর যদি ম্যানেজেরিয়াল ভিউ আমরা বলি, অর্থাৎ যেখানে ম্যানেজমেন্ট আছে, যেমন যেমন উদাহরণ হিসেবে আমরা এসবিআই এর কথা এখানে আমরা তোমাদের সামনে বলতে আর কি পারি। এসবিআই তে কিন্তু কোনো একজন, এখানে এসবিআই ব্যাংকে কোনো একজন মালিক নেই। এখানে এখানে কিন্তু একটা তোমার মানে একটা টোটাল দেখতে গেলে একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সুতরাং শুধুমাত্র ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কি এসবিআই? তা কিন্তু নয়। সেখানে ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়াও তার অধীনস্থ লক্ষ লক্ষ কর্মচারী সারা ভারতের মধ্যে ছড়িয়ে আছে। এদের সবাইকেই কি তাহলে আমরা প্রশাসনের অন্তর্ভুক্ত বলে এমনিতে এমনিতে ধরবো? কোনো কোনো জনপ্রশাসনবিদ মনে করে যে তারাও প্রশাসনের অন্তর্ভুক্ত, সেটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রাল ভিউ। আর আর এমনিতে দেখতে গেলে কোনো কোনো প্রশাসনবিদের মতে এরা কিন্তু যারা সাধারণ, যারা বিভিন্ন জায়গাতে ব্যাংকের যারা কর্মী, তারা এর সঙ্গে এমনিতে যুক্ত নয়, শুধুমাত্র যারা ম্যানেজমেন্টের দায়িত্বে তারাই এর সঙ্গে যুক্ত। সেটা হচ্ছে ম্যানেজেরিয়াল ভিউ। জনপ্রশাসনের একটা অন্য রকমের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা শুরু করলাম। এরপর আমি আরেকজন জনপ্রশাসনবিদের কথায় আসি, ইয়েন গ্ল্যাডেন যেরকম বলেছেন, সরকারি যাবতীয় কার্যকলাপকে জনপ্রশাসনের অন্তর্ভুক্ত করা হলে নানা প্রকার বিভ্রান্তির সৃষ্টি হবে এবং সেই কারণে এটি কিন্তু বর্জনীয়। ওয়ার্ল্ডের মতে জনপ্রশাসন হলো সরকারের বিশাল প্রশাসনের একটি অংশ। অর্থাৎ এখানে আরেকটা আমরা অন্য রকমের দৃষ্টিভঙ্গি দেখলাম জনপ্রশাসনের সংজ্ঞা নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম। অর্থাৎ সরকারের সব কার্যকলাপ কিন্তু জনপ্রশাসনের অন্তর্ভুক্ত নয়। যদিও আমরা তোমার ভাবি যে ইচ অ্যান্ড এভরিথিং জনপ্রশাসনের মধ্যে যুক্ত, তা নয়। কিছু কিছু একদম এক্সক্লুসিভলি সরকারের, এবং বেশিরভাগই ১০০-র মধ্যে ৭০ বা ৮০% কিন্তু জনপ্রশাসনের সঙ্গে যুক্ত, কিন্তু সবটা নয়। সেকেন্ড যেটা তোমার মতামত হচ্ছে, জনপ্রশাসন সরকারের বিশাল বড়, যেটা সরকার মানে একটা বিশাল বড় একটা সিস্টেম, তার একটা অংশ হচ্ছে জনপ্রশাসন, সবটা নয়। আইপিএস আইএএস বা অন্যান্য ডাব্লিউবিসিএস অফিসাররাই কিন্তু মানে সরকারের শুধুমাত্র মুখ নয়, তারা একটা অংশ। তাদের দিয়ে অনেক কিছু নীতি নির্ধারিত, বিভিন্ন রকমের নীতি নির্ধারণের কাজ হয়, কিন্তু তাদেরকে আমরা শুধুমাত্রই মানে ওরাই সবকিছু করে, ওরাই সর্বস্ব, বা ওরাই কিন্তু টোটাল জিনিসটাকে কন্ট্রোল করছে তা নয়। সরকারের আলাদা করে একটা ভূমিকা কিন্তু ভেতরে থেকেই যায়। অনেক সময় আমরা দুটো বিষয়কে গুলিয়ে ফেলি। আবার যদি আমরা দেখি যে, আবার যদি আমরা এফএ নাইগ্রোর কথায় যদি আমরা চলে আসি, জনপ্রশাসন সরকারের ৩টি বিভাগের সঙ্গে যুক্ত, যেটা আমি আগেই বললাম। তিনি সরকারকে সহযোগিতামূলক যৌথ প্রয়াস, নীতি নির্ধারণ, মানবিক সম্পর্ক,
জনস্বার্থমূলক কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন আধা সামরিক ব্যক্তিগত প্রতিষ্ঠানকে জনপ্রশাসনের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। অর্থাৎ এখানে আরেকটা বিষয় আমরা দেখলাম, জনপ্রশাসনের অন্তর্ভুক্ত বা অন্তর্গত তাহলে এমনিতে কোন কোন জিনিস? সেখানে আমরা দেখলে সবার আগে আমরা দেখব যে হিউম্যান যে রিলেশনস, নীতি নির্ধারণ, একসঙ্গে কালেকটিভ ভাবে কোনো একটা উদ্যোগ, টোটাল সিস্টেমটা জনস্বার্থমূলক বিভিন্ন রকমের কালচার বলি, টোটাল জিনিসগুলো সবই কিন্তু জনপ্রশাসনের অন্তর্ভুক্ত বিষয়। এবার আমরা আরেকটি যে বিষয়তে চলে আসছি আলোচনা ক্ষেত্রের মধ্যে, এই নিয়ে আমরা এই নিয়ে আমরা পরেও খানিকটা আলোচনা আমরা করব। এখানে যে যে বিষয়টা বলেছি, জনপ্রশাসনের আলোচনার ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় চলে আসে। সেটা হচ্ছে লুথার গালিকের বিশেষ করে দেখতে গেলে তিনি বিভিন্ন সময়তে জনপ্রশাসনকে বেশ কিছু বিষয়ের মধ্যে আইডেন্টিফাই করেছেন এবং তিনি তার বিখ্যাত যে একটা শীর্ষক একটা প্রবন্ধ আছে তার নোটস অন দ্য থিওরি অফ অর্গানাইজেশন, সেখানে তিনি একটা বিখ্যাত ফর্মুলার কথা বলেছেন যেটা আমরা সবাই কিন্তু কম বেশি জানি, সেটা হচ্ছে পোস্টপর্ব, POSDCORB। এখানে সবকটার ইনিশিয়ালের একটা একটা কিন্তু মানে আছে এবং সেই সব তোমার মানেগুলো দেখো আমি এখানে অলরেডি তোমাদেরকে বলেছি। ফার্স্ট হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। যে কোনো কিন্তু কাজের ক্ষেত্রে সবার আগে আমাদেরকে প্ল্যানিং কিন্তু করতে হয়, সরকারের ক্ষেত্রেও তাই। সরকারকে যদি কোনো একটা নীতি নির্ধারণ করতে হয় সবার আগে তাকে একটা ব্লু প্রিন্ট বা কিরকম ছকে জিনিসটা করবে সেটার আগে একটা প্ল্যানিং করতে হয়। এবং যে কোনো সংগঠন, যে কোনো প্রশাসনের ক্ষেত্রে এটা থাকে। সংগঠন যদি আমরা একটা কোনো কারণে একটা কারখানাকেও ধরে নিই, যেখানে খুব সাধারণ জিনিস বা কোনো খাদ্যদ্রব্য উৎপাদন করা হয় বা সেটাকে প্যাকেটিং এমনিতে তোমার প্যাকেটজাত করে সেটাকে বাজারে বিক্রয় করা হয়, সেখানেও ফার্স্ট কিন্তু যেটা করা হয় সেটা হচ্ছে প্ল্যানিং। সেকেন্ড হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন। অর্থাৎ তুমি সেই যে প্ল্যানিং এর মধ্যে কাকে কাকে ইনভলভ এমনিতে করবে, কিভাবে কাজটা হবে, সংগঠনের সত্যি সেই কাজটা করার মতো এবিলিটি আছে কি নেই সেটাও কিন্তু একটা বড় বিষয়। থার্ড হচ্ছে স্টাফিং বা তোমার কর্মীদেরকে নিয়োগ করা। মানে টোটাল জিনিসটা উৎপাদনের ক্ষেত্রে কোন কোন কর্মীকে কোন কোন জায়গাতে নিয়োগ করা হবে, কে কোন কাজের ক্ষেত্রে বিশেষভাবে বিশেষীকৃতভাবে সেই কাজটা ভালোভাবে করতে পারবে সেটাও কিন্তু একটা বড় বিষয়। সেটাও অবশ্যই দেখতে গেলে হয়তো তোমার প্ল্যানিং এর মধ্যেই পড়ে, কিন্তু এইভাবে উনি ভাগগুলো করেছেন। তারপরেই আসছে ডি তে ডাইরেক্টিং অর্থাৎ নির্দেশ দান। সবার ওপরেই একজন অথরিটি থাকে, তিনি তাকে নির্দেশ দেন কিভাবে কাজটা করতে হবে। যেমন যদি আমরা কারখানার ক্ষেত্রে দেখি শ্রমিক এবং মালিক, এবং সেইখানে একটা অথরিটির মধ্যেই আমরা দেখতে দেখতে গেলে সেখানে কিভাবে নির্দেশ দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিভাবে টোটাল প্রসেসটা হবে। নেক্সট হচ্ছে সিইও। সিইও মানে এখানে কিন্তু কোঅর্ডিনেশন অর্থাৎ সমন্বয় সাধন। প্রত্যেকটা একটা কোনো অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্ট গুলো যাতে একে অপরের সঙ্গে সুন্দর সমন্বয় করে কোঅর্ডিনেটিং করে বিষয়টা সম্পূর্ণভাবে কোনো একটা দ্রব্যকে উৎপাদন করতে গেলে বা কোনো একটা কাজকে সম্পাদন করতে গেলে যেভাবে করতে হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে কিন্তু একটা রিলেশন থাকাটা জরুরি। সেটাকেই এখানে লুথার গালিক বলেছেন কিন্তু কোঅর্ডিনেশন। যে কোনো ক্ষেত্রে আমরা যদি দেখি মানে সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা কোঅর্ডিনেশন থাকে। নেক্সট হচ্ছে রিপোর্টিং। অর্থাৎ আমি যা যা কাজ করলাম, কোনো একটা তোমার কোম্পানির মধ্যে কি কি কাজ হচ্ছে, কি কি এখানে উপাদান বা কাঁচামাল কি কি ইউজ হচ্ছে এবং সেখানে কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে কি দিচ্ছে না, সেই বিষয়গুলোকে নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়াটাই হচ্ছে রিপোর্টিং। অর্থাৎ আয় বা ব্যয়ের হিসেব এখানে হতে নিতে পারে বা সেই একটা এমনিতে এমনিতে দেখতে গেলে সংগঠনের মধ্যে যারা কর্মচারী তারা ঠিক মতো কাজ করতে পারছে কিনা কিংবা তাদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে কিনা সেটা রিপোর্ট দেওয়া। লাস্টে আসছে হচ্ছে বাজেটিং। যে কোনো কাজের ক্ষেত্রেই ফার্স্টেই আমরা কিন্তু একটা অর্থনৈতিকভাবে এখানে কত টাকা খরচ হতে পারে সেই জিনিসটা সবার আগে আমরা করে নিই। এবং সব ক্ষেত্রেই তাই, যে কোনো সংগঠনের ক্ষেত্রে বা কোনো সরকারি যদি আমরা কাজের ক্ষেত্রেও দেখি,
কত টাকা এটার জন্য খরচ হতে পারে সেই নিয়ে আমরা আমরা বিভিন্ন সময় দেখেছি লোকসভা বা যে কোনো অঙ্গরাজ্যের বিধানসভাতে বাজেট পেশ হয় এবং সেখানে সরকারের আয় ব্যয়ের একটা হিসেব সেখানে দেওয়া থাকে যে অ্যাপ্রক্স ভাবে দেখতে গেলে কতটা আমি আয় করতে পারবো বা কতটা আমার ব্যয় হতে পারে। যে কোনো যদি আমরা সরকারি প্রকল্পের ক্ষেত্রেও দেখি, সেখানেও সবার আগে কত টাকা ব্যয় হতে পারে তার একটা কিন্তু বাজেটের কথা বলা থাকে। তার ভিত্তিতেই বাকি বাকি কাজ বা পরিকল্পনাগুলো নেওয়া হয়। সুতরাং এই যে আমরা এতক্ষণ ধরে যে পুষ্কর্বের কথা আমরা যে আলোচনা করলাম, এটাও কিন্তু টোটাল পুরো যে তোমার জিনিসটাই সংগঠনের মধ্যে থাকে। এটা হচ্ছে বেসিক। এগুলোর উপর ভিত্তি করে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু লুথার গালিগের মতে এই জিনিসগুলো কোনো সংগঠনে থাকলে সেটা একটা আইডিয়ালি ঠিকঠাক সংগঠনের মধ্য দিয়ে কাজগুলো হয়। যদিও জনপ্রশাসন সম্পর্কে যে পুস্কবের দৃষ্টিভঙ্গি সেটা দীর্ঘকাল ধরে যদি আমরা দেখি গ্রহণযোগ্য ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রেই বেশ কিছু সমালোচনা উঠে আসে, এক্ষেত্রেও তাই। তখন আস্তে আস্তে করে বোঝা গেল যে হয়তো তোমার পুস্কর খুবই এমনিতে এমনিতে দেখতে গেলে গুরুত্বপূর্ণ একটা জনপ্রশাসনের অংশ, কিন্তু একমাত্র উল্লেখযোগ্য অংশ নয়। আরো অনেক বিষয় আছে। বারবার যত আমরা আলোচনার মধ্যে ঢুকছি, বারবার এটাই কিন্তু সামনে আসছে যে কোনো আলোচনা, কোনো নীতি, কোনো থিওরি বা কোনো রকম কিছু ডাইরেকশন, এই যে আমরা এখানে যে সাতখানা যে বিষয় তুলে ধরলাম, মানে কোনোটাই এখানে সেই অর্থে এনাফ নয়। অনেক অন্যান্য বিষয় থাকে যেগুলো এখানে যুক্ত হয়ে থাকে। এবং এই যে দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে প্রশাসনের সমস্যাগুলির মধ্যে সমস্ত সমস্ত সংস্থায় একই ধরনের এমনিতে কাজগুলিকে নির্বিশেষে তাদের মধ্যে এক রকমের একটা তোমার প্রকৃতি আমরা দেখতে পাই। এইভাবে বিভিন্ন রকম ভাবেই দেখতে গেলে একটা কিন্তু প্রশাসনে সবসময় যে এই যে ৭ টা যে আমি যে প্ল্যানিং এর কথা বললাম বা এই যে ৭ টা যে আমি যে অঙ্গের কথা বললাম বা উপাদানের কথা বললাম, এগুলো অনেক ক্ষেত্রে সেম হয়, অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। তা সত্ত্বেও সব মিলিয়ে আমরা বলতে পারি জনপ্রশাসনের একদম যে সূচনা পর্বের সূচনা পর্বে লুথার গালিকের এই যে ৭ টা যে বিভিন্ন রকমের আলোচনা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্ব লাভ এমনিতে এমনিতে কিন্তু করেছিল। তারপর আমরা অন্যান্য যেসব তাত্ত্বিক আস্তে আস্তে করে জনপ্রশাসনের ক্ষেত্রে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি সেখানে কিন্তু চলে এলো। সেই নিয়ে আমরা এবার আলোচনায় আসবো। তার আগে আমি একটু বিষয় বলে রাখি, তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সম্পর্ক। পাবলিক এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সম্পর্ক খুবই সহজ। সেখানে যদি আমরা দেখি, সেখানে হচ্ছে সাধারণভাবে আমি ফার্স্টেই বললাম জনপ্রশাসনে যেখানে পাবলিক এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিস্তর ফারাক আছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে সরকারের একটা অংশ হিসেবে সেখানে কাজ করছে। তার কিন্তু কার্যাবলী অনেক বেশি এবং সরকারি যেসব সরকারি যে পরিবেশ বা সরকারি যে এবং সেখানে সেখানে কিন্তু আমার রাজনৈতিক যে পরিবেশ জনপ্রশাসনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে ব্যক্তিগত প্রশাসনের মধ্যে ব্যক্তিগত মালিকানাধীন কোনো বিষয় বোঝায়। যেমন আমরা বলি যে জিও সিম এর কথা বলি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগে এসছে। এবং অনেক সময়তে এটাও দেখা যায় সরকারি উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগের মধ্যে যদি তোমার দেখা যায় সাম্প্রতিক সময় যেমন হচ্ছে বিএসএনএল সরকারি উদ্যোগ, আস্তে আস্তে ব্যক্তিগত উদ্যোগের সঙ্গে কম্পিটিশনে কিন্তু সেই অর্থে পেরে উঠছে না। ফলে যদি একদম বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় এখন আর শুধুমাত্র ব্যক্তিগত প্রশাসন বা সরকারি যে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয়গুলোকে যতই আলাদা আমরা করি না কেন, বাস্তবিক ক্ষেত্রে ব্যক্তিগত প্রশাসন অনেক বেশি দক্ষতা কিন্তু বৃদ্ধি করছে। যদিও সরকারি প্রশাসন খুব একটা পিছিয়ে নেই, তারাও কিন্তু আগের থেকে অনেক বেশি এগিয়ে আসছে। এবং বিভিন্ন রকম সরকারি উদ্যোগও এখানে কাজ করে এবং সরকারি এবং যে ব্যবসায়িক যেসব প্রশাসন আছে সেখানেও বিভিন্ন বিষয় আমরা দেখতে পাই। যেমন সমাজসেবা এবং হচ্ছে মুনাফা। সরকারি যে প্রশাসনের প্রথম উদ্যোগই হচ্ছে সমাজসেবা করা, মুনাফা করা নয়।
ঠিক উল্টোটা আবার যদি আমরা দেখি প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, সেখানে কিন্তু ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে জনপ্রশাসনের ক্ষেত্রে আমরা দেখব তাদের একমাত্র মানে লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। উদাহরণ আমি এক্ষুনি তোমাদের সামনে রাখলাম জিও সিম। তাদের কিন্তু ফার্স্টের দিকে সিম যখন একদম বিনামূল্যে দিল, তখন সবাই নিল। আস্তে আস্তে করে সিম এখন নিতে গেলে সেখানে একটা চার্জ বা সেই সিমটাকে চালু করার ক্ষেত্রে বা অন্যান্য পরিষেবার ক্ষেত্রে চার্জ নেওয়া হয়। ফলে আস্তে আস্তে করে কিন্তু মুনাফার দিকটাই বেসরকারি প্রশাসনের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আইন এবং বিধি, সরকারি যেসব তোমার প্রশাসনের ক্ষেত্রে আইন এবং বিধির দ্বারা ওতপ্রোতভাবে জড়িত থাকে, লোকসভা থেকে কোনো আইন বা বিধি পাশ হয়, সেগুলো অনেক সময় প্রশাসনের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা হয়। সেই অর্থে দেখতে গেলে বেসরকারি উদ্যোগ বা বেসরকারি প্রশাসনের ক্ষেত্রে আইন বা বিধির দ্বারা অতটা বেশি নিয়ন্ত্রিত নয়। তাদের কিছু হয়তো তোমার ব্যক্তিগতভাবে কিছু নিয়ম কানুন থাকতেই এমনিতে পারে, কিন্তু সরকারি আইন এবং বিধি সম্পূর্ণভাবে পৃথক। থার্ড পয়েন্টে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ধারাবাহিকতা এবং পক্ষপাতিত্বহীনতা। সাধারণভাবে যদি আমরা দেখি, অনেক সময় দেখা যায় সরকারি যে প্রশাসন, সেখানে কিন্তু বিভিন্ন সময়তে ধারাবাহিকতার অভাব আমরা দেখতে পাই। অনেক সময়তে পক্ষপাত দুষ্টও আমরা সেখানে কিন্তু বিভিন্ন সময়তে অভিযোগও কিন্তু করা হয়। যেমন কোনো সরকারি কোনো অনুষ্ঠানের অনুষ্ঠানে অনেক সময় কিন্তু বিরোধী দলের থেকে যারা বিরোধী তোমার দলনেতা বা অন্যান্য যারা তোমার বিরোধী দল থাকে তাদের অনেক সময় আমন্ত্রণ কিন্তু করা হয় না। কিংবা হয়তো তোমার দেখা যায় সেখানে হয়তো বিভিন্ন সময় পক্ষপাত করা হচ্ছে। এখন এটা এমনই একটি অদ্ভুত একটি পয়েন্ট যেখানে কিন্তু আমরা সরকারের এই তোমার বিভিন্ন সময় ধারাবাহিকতাও দেখতে পাই, পক্ষপাতহীনতাও দেখতে পাই। আবার অনেক সময় দেখা যায় সরকারের ক্ষেত্রে আমরা পক্ষপাত দুষ্টতাও দেখতে পাই, আবার ধারাবাহিকতার অভাবও কিন্তু দেখতে পাই। যদি আমরা এখানে বেসরকারি প্রশাসনের কথা বলি, তাহলে সেখানে আমরা সব মিলিয়ে একটা সিস্টেমেটিক ধারাবাহিকতা মেইনটেইন করে তোমার চলা একটা সিস্টেম আমরা দেখতে কিন্তু পাবো। এবং সেখানে কোনো রকম ভাবে আ ব্যক্তিগতভাবে কোনো রকম সখ্যতার জন্য সেখানে পক্ষপাত দুষ্টতা হবে না সেরকম গ্যারান্টি কেউ কিন্তু দিতে এমনিতে পারে না। ফলে ২ রকমের বৈশিষ্ট্য নিয়েই এটার ভালো দিকও সরকারি প্রশাসনে দেখা যায়, খারাপ দিকও সরকারি প্রশাসনে দেখা যায় বা বেসরকারি প্রশাসনেও দেখা যায়। এরপরের পয়েন্ট হচ্ছে প্রচার এবং নৈতিক মান। অনেক সময়তে দেখা যায় যে পাবলিক এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন এর ক্ষেত্রে প্রচার এবং নৈতিক মানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সরকারি যেসব উদ্যোগগুলো গ্রহণ করা হয়, অনেক ক্ষেত্রে সেগুলো খুব একটা বেশি কিন্তু প্রচার করা হয় না। শুধুমাত্র কোনো একটা জায়গাতে হয়তো নতুন কোনো একটা পিচের রাস্তা হলো, সেটাকে শুধুমাত্র একটা দিনে উদ্বোধন করে সেটাকে তোমার চালু করে দেওয়া হলো। বেসরকারি কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে নৈতিক মান একটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং অনেক সময় বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক বেশি কিন্তু প্রচার আমরা দেখতে পাই। যেমন হচ্ছে প্রাইভেট বিভিন্ন কোম্পানিগুলোর বিভিন্ন রকমের বিজ্ঞাপন, প্রচার, বিভিন্ন জায়গাতে ফেস্টুন ব্যানার আমরা দেখতে পাই। এই দিক দিয়ে একটা পার্থক্য আছে। প্রশাসনের মেয়াদ, এটাও খুব সহজ একটি বিষয়। সাধারণভাবে সরকারি প্রশাসনে যারা যুক্ত থাকে তাদের কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ আছে। বেসরকারি কিন্তু বেসরকারি যেসব এমনিতে প্রশাসনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। তুমি যদি সেখানে মালিককে বা অ্যাডমিনিস্ট্রেশন বা যে ম্যানেজমেন্টকে খুশি করতে পারো, তাহলে তোমাকে কিন্তু সেখানে তাদের খুশির উপর ভিত্তি করে তোমার সেখানে এমনিতে বিভিন্ন সময়তে প্রমোশন হবে বা তোমার দেখতে গেলে সেখানে তোমাকে তোমার যে কার্যকলাপের মেয়াদ সেখানে বৃদ্ধিও করা হতে পারে বা তোমাকে কোনো রকম নোটিশ না দিয়ে সেখান থেকে সাসপেন্ড বা সেখান থেকে সরিয়ে দেওয়া হতেও এমনিতে পারে। যাকে আমরা সাধারণভাবে বলি হচ্ছে বরখাস্ত করে দেওয়া। এবং হচ্ছে একচেটিয়া আধিপত্যের বিষয়টাও চলে আসে। সরকারি প্রশাসনের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য থাকে। বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে কিন্তু একচেটিয়া আধিপত্য থাকে না। আজকে একটা কোনো ভালো হয়তো সিমের এমনিতে কোম্পানি হয়তো আজকে এক্ষুনি হয়তো বাজারে এলো। দুদিন পর দেখবো সেটার জায়গায় অন্য কোনো ভালো কোনো কোম্পানি সেই জায়গাটা আবার দখল কিন্তু করে নিল। অর্থাৎ বাজারের ক্ষেত্রে কোনো রকম মনোপলি সিস্টেম খুব একটা বেশি কিন্তু কাজ এখানে কিন্তু করে না। আর্থিক যে নিয়ন্ত্রণ সরকারের ক্ষেত্রে কি খরচ হচ্ছে, কতটা ইনকাম হচ্ছে, কতটা ব্যয় হচ্ছে সেই ক্ষেত্রে আর্থিক নিয়ন্ত্রণ এখানে আমাদের যে ভারতীয় যে পার্লামেন্টের আইনসভা করে, এখানে কিন্তু বেসরকারি ক্ষেত্রে আর্থিক যে নিয়ন্ত্রণ ভারতীয় যে পার্লামেন্ট বা লোকসভা
যাকে আমরা বলি বিশেষ করে, সেখানে কিন্তু কোনো রকম আর্থিক নিয়ন্ত্রণ করা হয় না। ফলে আর্থিক নিয়ন্ত্রণের প্রশ্নেও এখানে আমরা একটা পার্থক্য দেখতে পাই। এরপরে হচ্ছে তোমার পরিধি। পরিধির বিষয়ে আমি আগেই তো তোমাদেরকে বললাম। সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পরিধি একটা খুব বড় বিষয়। আবার যদি প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু পরিধিটা খুবই লিমিটেড বা এমনিতে কিন্তু ছোট। অর্থাৎ সরকারি প্রশাসনের ক্ষেত্রে পরিধি অনেক বেশি বিস্তারিত হয়। এরপরে হচ্ছে নাম বনাম বেনাম, অর্থাৎ বিভিন্ন সময়তে সরকারি যারা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে থাকে, অর্থাৎ যেসব যেসব আমরা বিভিন্ন সময় দেখতে পারি হচ্ছে আইপিএস, আইএএস, ডাব্লিউবিসিএস, সেইসব অফিসারদের কিন্তু কোনো নাম হয় না। তারাই কিন্তু প্রশাসনের মানে মুখ্য, কি বলবো, বিভিন্ন সময়তে প্ল্যানিং গুলোকে কি করে একদম বাস্তবায়িত করা হবে সেই বিষয়ে মুখ্য সিদ্ধান্তগুলো নিলেও তাদের নাম কিন্তু হয় না। সরকারের নামেই কিন্তু যাবতীয় কাজকর্মগুলো হয়। অন্যদিকে যদি আমরা দেখি বেসরকারি তোমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেমন হচ্ছে তোমার জিওর ক্ষেত্রে আমরা আম্বানির নাম এখানে বারবার করে আসে। অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু মালিক, তাকে সহজেই আমরা আইডেন্টিফাই করতে তোমার পারি। কার এটা মস্তিষ্ক প্রসূত। লাস্টে আসছে তোমার দক্ষতা। সরকারি প্রশাসনের ক্ষেত্রে দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন সমীক্ষায় অনেক বেশি কম হয়। আর তোমার বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দক্ষ যারা এমনিতে তোমার কর্মচারী তাদেরকেই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত করা হয়ে থাকে। সরকারি এবং বেসরকারি তোমার প্রতিষ্ঠানের মধ্যেও বেশ কিছু মিল থাকলেও সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন রকমের অমিলও আছে। অমিলগুলো আমি অলরেডি তোমাদেরকে বললাম। মিলও আছে, যেমন হচ্ছে লুথার গালিগ, ফলেট এবং আরউইক সরকারি এবং বেসরকারি প্রশাসনের মধ্যে কোনো পার্থক্য করেন না। বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। আবার অনেক সময় তারা কিন্তু মনে করেন সরকারি এবং বেসরকারি প্রশাসন হচ্ছে এক। যেমন হচ্ছে তোমার পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থার ক্ষেত্রে কৌশল, দক্ষতা দুই কিন্তু প্রশাসনের ক্ষেত্রেই লাগে। যে আজকে কোনো একটা পরীক্ষা দিয়ে আইপিএস বা আইএএস অফিসার হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে তাকে দক্ষতার বিভিন্ন সময় প্রমাণ দিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রেও দেখা যায় বেসরকারি প্রতিষ্ঠানেও সেম জিনিস। তুমি যদি দক্ষ হও, তোমাকে সেখানে তোমার কাজে নেওয়া হবে, অদক্ষ হলে নেওয়া হবে না। ফলে এগুলো ওইভাবে কিন্তু একদম একদম পুরো কি বলবো পয়েন্ট টু পয়েন্ট সেভাবে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। এবং উভয় ক্ষেত্রে দেখা যেতে পারে অ্যাকাউন্টস অফিসের যে ব্যবস্থাপনা পদ্ধতি, ক্রয়, নিষ্পত্তি এবং সেই অর্থে নিতে গেলে পরিসংখ্যান, মজুদ ইত্যাদি বিষয়গুলোর মধ্যে অভিন্নতা আছে। উভয়ই একে অপরের সঙ্গে অনুশীলন এবং মানের দ্বারা প্রভাবিত হচ্ছে। একইভাবে টিফনার এবং পেথাস পাবলিক কর্পোরেশনের উত্থানকে এর বাণিজ্যিক যে প্রোটোটাইপ এবং ঐতিহ্যগত মধ্যবর্তী একটি অর্থের ঘর হিসেবে বর্ণনা কিন্তু করেছেন। এবং বিভিন্ন সময়ে দেখা যায় উভয় যে প্রশাসনের যে কর্মচারীর মধ্যে আদান প্রদান আবর্তন বিভিন্ন সময়তে হয়। ফলে সরকারি এবং বেসরকারি প্রশাসনের নানা রকমের পার্থক্য থাকলেও এদের কিন্তু বিভিন্ন রকমের মিলও আছে। বিভিন্ন রকমের তোমার কর্মচারীর যেসব কাজকর্ম, অ্যাকাউন্টস নানা রকমের মিল আমরা দেখতে পাই। এরপরে আমরা আসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে তোমার তাৎপর্যের মধ্যে। গুরুত্ব তো আছেই। সব ক্ষেত্রেই পৃথিবীর প্রত্যেকটি দেশে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু তাৎপর্য আমরা বিভিন্ন সময়তে দেখতে আর কি পাচ্ছি। এবং তার যে ফিল্ড সেটা আগের থেকে অনেক বেশি এমনিতে বড় হয়েছে। ছোট তো হয়নি, বরং আরো বেশি বিস্তারিতভাবে সর্বত্র ক্ষেত্রে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা নানা ক্ষেত্রে দেখতে পাই। এবং সেখানে এই যে তোমার দক্ষতা সেটা আস্তে আস্তে করে প্রকৃতিগতভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিসীমা, স্কেল বিভিন্নভাবে তাকে কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। এবং এটি শুধুমাত্র একটি জনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, কল্যাণ, অর্থনৈতিক অবকাঠামো বজায় রাখার জন্য নয়, নিরাপত্তা, উপযোগিতা এবং চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা প্রয়োগের মধ্যেও পরিষেবার ক্ষেত্রেও পণ্য সরবরাহকে আরো বেশি নিশ্চিত করাও এখানে একটা বড় বিষয়। এবং সেই জন্যই দেখা যায় সব ক্ষেত্রে আধুনিক সরকারের
বিভিন্ন সমস্যা বা সমাধানের কেন্দ্রবিন্দু হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এর কিন্তু গুরুত্ব অবশ্যই আছে। এবারে আমরা আসছি তোমাদের যে ইউনিট 2, সেখানে আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্ব। সেটা সেক্ষেত্রে সবার আগে যার নাম আসে, আমি এখানে ছবিও একটা ছোট্ট করে দিয়েছি, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু ফ্রেডরিক উইনস্লো টেলরের কথা সবার আগে আসবে। অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এতদিন যে চিরাচরিত ধ্যান দিয়ে চলছিল, সংগঠন কি হবে, বেসরকারি বেসরকারি সংগঠন কি, সরকারি সংগঠন কি, বা সেখানে কিভাবে কাজ হবে, সবকিছুই আমরা দেখছিলাম, কিন্তু সেগুলোর মধ্যে কোনো রকম সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম না। অর্থাৎ একটা সিস্টেমের অভাব কিন্তু আমরা দেখতে বিভিন্ন সময় পাচ্ছিলাম। এই সিস্টেমের কথা সবার আগে বললেন কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কথা বললেন টেলর, এবং তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। টেলরই সর্বপ্রথম এই যে শিল্প ব্যবস্থার মধ্যে বা প্রশাসনের মধ্যে বৈজ্ঞানিক ব্যবস্থার অনুপ্রবেশ ঘটান, এবং সেখানে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব 1887 সালে উইড্রো উইলসনের বইয়ের পরবর্তী সময় 1900 সালের জাস্ট শুরুর দিকে বিভিন্ন রকমের বইয়ের মধ্য দিয়ে সেখানে কিন্তু টেলর তার নিজের যে উদ্যোগের কথা বারবার করে তুলে ধরেছেন এই সায়েন্টিফিক থিওরির মাধ্যমে। অর্থাৎ কিভাবে তোমার সেই সময়তে কলকারখানার অবস্থা খুব খারাপ ছিল, এবং সেখানে যে তোমার কার্যপদ্ধতির মানও ছিল খুব নিম্নমানের, এবং সেই জন্যই তার আগেই কিন্তু 1880-র দশকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব অলরেডি হয়েছে। ফলে তারপর যেসব কলকারখানা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে গেছে, তার যে মান, তার যে সিস্টেম, তার মধ্যে কিন্তু একটা খুবই হতাশাজনক একটা পরিস্থিতি ছিল, এবং শ্রমিকদের মধ্যে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি, কি কাজ করবে, কিভাবে করবে, সেই বিষয়ে খুব একটা ভালোভাবে কিন্তু বলা ছিল না। সেই জায়গা থেকে যদি আমরা দেখি, ফ্রেডরিক টেলর তার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি সেটা কিন্তু জনপ্রশাসনে নিয়ে এলেন। 1911 সালে তার বিখ্যাত বই প্রিন্সিপাল অফ দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, সেখানে তিনি বৈজ্ঞানিক যে ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা কিন্তু করেছিলেন। তার মূল কথাই হচ্ছে কিভাবে পর্যবেক্ষণ, অনুসন্ধান, অভিজ্ঞতা, পরীক্ষার মধ্য দিয়ে একটা কোন প্রতিষ্ঠান বা সংগঠনকে আরো বেশি পারফেক্ট সিদ্ধান্তের মধ্য দিয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বেশ কিছু নীতি আছে। সেই অর্থে যদি আমরা দেখি, সংগঠনের মধ্যে প্রথম নীতি কি, সংগঠনের কোনো কাজ পরিচালনার জন্য আগে সঠিকভাবে পরিকল্পনা করতে হয়। শ্রমিকরা যে কাজ করবে তার এমনিতে প্রত্যেকটি অংশের বিজ্ঞানসম্মত আলোচনা কিন্তু প্রয়োজন। কোনো একটা কাজ করতে গেলে কি কি রিস্ক ফ্যাক্টর আছে, যেমন যদি দেখি আমরা কয়লা খাদানের মধ্যে যারা কয়লা শ্রমিকরা সেখানে গিয়ে কাজকর্ম করে, তাদের কি কি রিস্ক ফ্যাক্টর থাকে, কিভাবে তারা সিগন্যাল দেবে, বা সেখান থেকে কিভাবে জিনিসটাকে ইজিলি টোটাল জিনিসটাকে সিস্টেমটাকে ঠিকমতো কাজ করানো যায়, সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এইভাবে আস্তে আস্তে করে সায়েন্সের মাধ্যমে বৈজ্ঞানিক ভিত্তিতে জিনিসগুলোকে প্রয়োগ করা শুরুর কথা প্রথম বললেন টেলর। সেকেন্ড পয়েন্টে আসি, বিজ্ঞানসম্মতভাবে শ্রমিকদেরকে নির্বাচন করা। খুব যদি এমনিতে তোমার কর্মরত শ্রমিক হয়, তাকে সেরকম কোনো কাজের মধ্যে এমনিতে নিয়োগ করার বিষয়টা, প্রশিক্ষণ দেওয়া যাতে সেই কাজটা আরো ভালোভাবে বিশেষীকৃত ভাবে করতে পারে, শিক্ষা, উন্নয়ন সাধন ইত্যাদি বিষয়গুলোর কিন্তু গুরুত্ব আস্তে আস্তে করে এমনিতে বৃদ্ধি পেতে শুরু করলো। তার ফলে কি হবে, যে কোনো ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পেতে শুরু করবে, যে কোনো কিছু প্রোডাক্টের ক্ষেত্রে। থার্ড কি, শ্রমিকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা প্রয়োজন। শ্রমিকদের কাজের মূল্যায়নের ক্ষেত্রে আন্তরিকতাকে সবার আগে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কারণ শ্রমিকদের মধ্যে নানা রকমের চাহিদা থাকে, এবং তাদের এমনিতে বেতন বৃদ্ধি করা, ইনক্রিমেন্ট যে বিষয়টাকে বলা হয়, এবং ব্যক্তিগত উন্নতি, সেই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই বিষয়ে পরিচালক যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু উৎপাদন সহজেই বৃদ্ধি নিতে পারবে, ফলে কাজে অনেক বেশি উৎসাহ আসবে। ফোর্থ হচ্ছে ব্যবস্থা এবং শ্রমিকদের কাজের মধ্যে সমবিভাজন কিন্তু করা প্রয়োজন। সবাই যেন সমান কাজ করে, কাউকে বেশি কাজ দিলাম, কাউকে কম কাজ দিলাম, সেটা যেন না হয়। ফিফথ পয়েন্টে আসি, রুল অফ থাম। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টেলরের কি আমি সেক্ষেত্রে বলা যেতে পারে যে এটা খুব গুরুত্বপূর্ণ সংযোজন। অর্থাৎ
শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলি দিয়ে পুরো বিষয়টাকে যদি আমরা অনুশাসন আমরা তোমার করি, সেটা কিন্তু সবার আগে আমরা দেখতে হবে যে মানে আমি শুধু বসে বসে অর্ডার দিলাম, আমার যারা শ্রমিক তারা সেই কাজটা করে দিল, তেমন নয়। তোমাকে সবার আগে দেখতে হবে যে বৈজ্ঞানিকভাবে কিভাবে আরো বেশি করে প্রোডাকশনকে বাড়ানো যেতে পারে। তার জন্য প্রয়োজন আছে পর্যবেক্ষণ, অনুসন্ধান, আরো বেশি গবেষণা, তথ্যকে বিশ্লেষণ করা এবং তথ্য সংগ্রহ করা। 6 পয়েন্টে যদি আমরা দেখি, যে কোনো কাজের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড টাইম থাকবে। আগে এই বিষয়টা ছিল না। যে কোনো সংগঠনের ক্ষেত্রে কোনো একটা প্রোডাক্টকে উৎপাদন তোমার করতে গেলে একটা স্ট্যান্ডার্ড সময় থাকে। এখন আমরা সব ক্ষেত্রেই সেটা দেখতে পাই। অনেক ক্ষেত্রে রোবট বা মেশিন সেই কাজটা করে, কিছু সামান্য সংখ্যক মানুষ থাকে। আর বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে। অর্থাৎ একটা আমাকে তোমার প্রোডাক্ট একদম কাঁচামাল থেকে প্রোডাক্ট হিসেবে রেডি করে বাজারে নিয়ে যাওয়ার জন্য, একদম রেডি করে ছাড়ার জন্য ঠিক কতটা সময় সেখানে আমাকে লাগছে, সেটাও কিন্তু বারবার করে টেলার সেটা দেখতে বলেছেন। 7 নম্বর পয়েন্ট, ব্যবস্থাপক যে ব্যবস্থার মাধ্যমে উন্নতির জন্য প্রয়োজন, সবার আগে মালিক শ্রেণী সেটার পরিকল্পনা করবেন এবং তার পরিকল্পনার পরে সেটাকে কিন্তু বাস্তবায়ন করা হবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে একটা ব্লুপ্রিন্ট থাকবে, তবেই শিল্প দক্ষতা বৃদ্ধি হয়। 8 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বা শ্রমিকদের উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। কাউকে দিয়ে আমি বেশি খাটিয়ে তাকে কম পারিশ্রমিক দিলাম, সেই বিষয়টা যাতে না হয়। তাহলে শ্রমিকরা আরো বেশি করে কিন্তু যেকোনো কাজের ক্ষেত্রে উৎসাহ আরো বেশি করে পাবে। এবং যেকোনো ক্ষেত্রেই যদি আমরা দেখি, তাহলে আমরা তোমার দেখব, উচ্চ কার্য সম্পাদনকারীকে স্থিতিশীলতা দান করতে হবে। যে কোনো কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছে, তাকে তার যোগ্য সম্মান দিয়ে সেই কাজেই তাকে রাখতে হবে। খুব যদি সাময়িক সময়ের জন্য তাকে নিয়োগ করা হয়, উৎপাদনশীলতা তো বৃদ্ধি তোমার পায় না, বরং সে তোমার কাজ হারানোর ভয় আরো বেশি শ্রমে সে কাজ করতে শুরু করবে। বৈজ্ঞানিক তোমার ব্যবস্থাপনার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। খুব সংক্ষেপে আমি সেগুলো নিয়ে এখানে আলোচনা আমি তোমার করছি। ফার্স্ট হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পনা প্রণয়ন এবং তার সঙ্গে হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের যে প্রক্রিয়ার মধ্যে পৃথকীকরণ করা হয়। এবং এই যে তোমার সেকেন্ডে যদি আমরা দেখি, টেলরের তত্ত্বের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো কার্যগত পরিদর্শকের ধারণা। অর্থাৎ সম্পূর্ণ যে কার্য যে পরিচালনা করা হবে, সেখানে সুপারভাইজ করার সময় এবং তার সঙ্গে টোটাল জিনিসটাকে এমনিতে তত্ত্বাবধানের ক্ষেত্রে স্বল্প কাজ হলেও সেটাকে সময় মতো এমনিতে তত্ত্বাবধান করতে হবে এবং সুষ্ঠুভাবে সেটাকে তদারকি করতে হবে। থার্ড পয়েন্টের ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মধ্যে গতি এবং সময়ের যে ধারণা, টাইম এবং মোশন যে তোমার স্টাডি, সেটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তার এক্ষেত্রে মূল যে কথা সেটা হলো, সঠিক এবং সব থেকে বেস্ট উপায়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পাদন করতে হবে, যেটা আমি আগেই বললাম। দ্য বেস্ট ওয়ে টু ডু এ ওয়ার্ক অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড টাইম ফর কমপ্লিটেশন অফ দ্য টাস্ক। নেক্সট পয়েন্ট, টেলরের তত্ত্বের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সঠিক ব্যবস্থাপক ব্যবস্থার জন্য শ্রমিকদেরকে পুরস্কার দেওয়া, যেটাকে রিওয়ার্ড বলা হয়, এবং সেখানে আরো বেশি করে তাদেরকে উৎসাহ তোমার দেওয়া। বিভিন্ন তোমার কোম্পানিতেই দেখা যায় দিওয়ালির সময় যারা শ্রমিকদেরকে বিভিন্ন রকম উপহার দেওয়া হচ্ছে, অনেক সময় গাড়ি তাদেরকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে, এগুলো যাতে তাদের আরো বেশি বেশি কিন্তু কাজের ক্ষেত্রে উৎসাহ আসে। এবং এই এই যে বৈজ্ঞানিক যে ব্যবস্থাপনার যে সিস্টেম, সেটা এখনো কিন্তু বিভিন্ন জায়গাতে সম্পূর্ণভাবে অনুসরণ করা হয়। এছাড়া যদি আমরা দেখি যে বিভিন্ন সময়তে বিভিন্ন কাজের মধ্যে আদেশের সমরূপতা, ঐক্য ঐক্যবদ্ধতা এবং তার সঙ্গে হচ্ছে নিয়ন্ত্রণের কেন্দ্রীকরণ থাকা প্রয়োজন। এক একটা ডিপার্টমেন্ট যদি এক এক রকমের কথা সেক্ষেত্রে বলে, তাহলে কিন্তু সমরূপতা বজায় থাকে না। সবাইকে সেম অর্ডার দিতে হবে, সেম ভাবে যাতে কাজটা হয়। সেই জন্যই একটা টোটাল সিস্টেমটা সুন্দরভাবে গড়ে উঠবে। এবং সেক্ষেত্রে বিভিন্ন সময়তে শ্রমের মধ্যে বিভাজন করতে হবে এবং বিভাগের মধ্যে বিভাজন, অর্থাৎ ডিপার্টমেন্ট, সেটার আন্ডারে আবার সাব ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্ট, যত পারবো আমরা কাজটাকে আরো বেশি সহজ করে বিশেষীকৃত করে আমরা টোটাল জিনিসটা উৎপাদনের সঙ্গে যুক্ত করব। এবং বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি আধুনিক যেসব যন্ত্রপাতিকে ব্যবহার করা, মালিক এবং শ্রমিকের মধ্যে সহযোগিতাকে বৃদ্ধি করা, সেই বিষয়গুলো বারবার করে আমাদের দেখতে হবে। এবং
উৎপাদনের গতিকে অব্যাহত রাখার জন্য উপযুক্ত পরিমাণ কাঁচামালের ব্যবস্থা করতে হবে। যে কোনো সংগঠনের বেসিক জিনিস উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে তোমার কাঁচামাল। যদি আমরা কোনো একটা ব্যাংকের কথাও বলি, ব্যাংক কিন্তু সাধারণ মানুষের যে এমনিতে গচ্ছিত রাখা টাকা সেটার ভিত্তিতেই কিন্তু চলে। অর্থাৎ বেসিক জিনিসটা সবসময়তে যাতে নিরবিচ্ছিন্ন থাকে কাঁচামাল, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এবং তার সঙ্গে হচ্ছে শ্রমিকদের আভ্যন্তরীণ পরিবেশে বিভিন্ন সময়তে সেমিনার করে তাদেরকে বিভিন্ন রকমের কর্মশালার মাধ্যমে তাদের আরো বেশি আপ টু ডেট আমাদেরকে কিন্তু করতে হবে। সংগঠনের বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন রকমের দায়িত্ব দিয়ে আমাদের কার্যভার কিন্তু বন্টন করতে হবে, তবেই সেই কাজটা ঠিকঠাক হবে। নেক্সট, আর টেলারের আরেকটি কিছু বৈজ্ঞানিক যেসব যে ব্যবস্থাপনার কথা টেলার যেখানে বলেছেন, সেখানে তিনি আরো কিছু বিষয়ের উপরে জোর দিয়েছিলেন। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফাংশনাল ফোরম্যানশিপ। অর্থাৎ টোটাল যে সংগঠনের মধ্যে যে কাজ হবে, তিনি ৮ জন ফাংশনাল যে ফোরম্যানের কথা কিন্তু বলেছিলেন। এই যে ৮ জন কে কে, একজন হচ্ছে নির্দেশনার ক্লার্ক, গুড ক্লার্ক, সময় এবং খরচের ক্লার্ক, এবং হচ্ছে শৃঙ্খলার এমনিতে ক্লার্ক, যারা সংগঠনের মেন কাজগুলো দেখবে। তারা কিন্তু প্রশিক্ষক কর্মীদের তাদের কাজের বিষয়ে বিভিন্ন রকমের নির্দেশনা দেবেন। সেটা হচ্ছে নির্দেশনা ক্লার্ক। রুট ক্লার্ক কি? তার এমনিতে ভূমিকা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে কি পদ্ধতিতে উৎপাদন হবে সেটাকে ডিসাইড করা। সময় এবং খরচ, কত বেশি সময় এবং তোমার খরচকে যতটা সম্ভব কমিয়ে আনা যায় সেই কথাই কিন্তু টেলার বারবার বলেছেন। সেই ক্ষেত্রেও একজন কিন্তু তদারকি করার লোক থাকবে, এবং শৃঙ্খলাবাদী একজন সেক্ষেত্রে ক্লার্ক থাকবে। টোটাল যে কাজটা হচ্ছে সেখানে একটা সুন্দর সিস্টেম, শৃঙ্খলা বা ডিসিপ্লিন আছে কিনা সেটাও দেখবেন কিন্তু একজন ক্লার্ক, তার অধীনেই টোটাল জিনিসটা হবে। এবং যে কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি কারখানার ক্ষেত্রে শৃঙ্খলাকে ঠিক মতোকে বজায় রাখা এবং বিভিন্ন সময়তে তত্ত্বাবধান করা, সেই বিষয়গুলো আসে। অন্যদিকে যদি আমরা দেখি স্পিড বস, গ্যাং বস, মেরামতি বস এবং হচ্ছে পরিদর্শক থাকবে। পরিদর্শক মানে এখানে ইন্সপেক্টর। অর্থাৎ এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4। এখানে স্পিড বস মানে কর্মীদের যেসব তোমার কাজগুলো দেওয়া হচ্ছে তার একটা রেকর্ড করা। কতজন কর্মী ঢুকছে তাদেরকে সই করিয়ে ঢোকানো, অর্থাৎ তোমার সময় মতো ঢোকা এবং সময় মতো বেরোনো, টাইম ইন এবং টাইম আউট সেখানে কিন্তু লিখতে হবে। এবং হচ্ছে গ্যাং বস, তিনি হচ্ছেন যেসব মেশিন গুলো আছে সেগুলো যাতে শ্রমিকরা ইজিলি ইউজ তোমার করতে পারে সেই বিষয়গুলোকে ভালোভাবে দেখা। অর্থাৎ সেগুলোকে একদম কোনো যদি মেশিন খারাপ হয় সেই বিষয়ে এমনিতে মালিককে তোমার জানানো, বা মেশিন গুলো ঠিক মতো কাজ করছে কিনা। যদি আমরা তোমার ট্রেনের ক্ষেত্রেও দেখি, প্রত্যেকটা ট্রেন কিন্তু ছাড়ার আগে সে লোকাল বা দূরপাল্লার ট্রেন, সেখানেও এরকম টাইপের বিভিন্ন রকম সিস্টেমেটিক কোনো না কোনো তোমার দায়িত্বের জন্য বেশ কিছু শ্রমিক বা কর্মচারী বা তাদেরকে তত্ত্বাবধান করার লোক কিন্তু থাকে, যারা কিন্তু যে কোনো ট্রেন বা ইঞ্জিন, তোমার ইঞ্জিন কিন্তু কোনো স্টেশন থেকে ছাড়ার আগে যে প্রান্তিক স্টেশন থেকে ঠিক মতো কাজ করছে কিনা, ব্রেক ঠিক মতো কাজ করছে কিনা সেই বিষয়গুলো দেখে। এরপর হচ্ছে মেরামতি বস। এখানে খুব সহজ বিষয়, যদি কোনো মেশিন এমনিতে তোমার খারাপ হয় তাহলে সেগুলোকে ঠিক করার দায়িত্ব তারা নেয়। লাস্টে হচ্ছে পরিদর্শক, স্কুলের ক্ষেত্রেও থাকে বা অন্য ক্ষেত্রেও থাকে। যদি আমরা দেখি টোটাল জিনিসটাকে সুপারভাইজ করার দায়িত্ব হচ্ছে পরিদর্শক। তিনি পুরো কাজের তোমার মান নিয়ে সন্তুষ্টি বিভিন্ন সময়তে প্রদান করে থাকেন। নেক্সট হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে বিভিন্ন রকমের কিন্তু বিবর্তনও আমরা দেখতে পাই। অনেক সময়তে তোমার দেখা যায় যত সময় এমনিতে আস্তে আস্তে করে বেড়েছে, সেখানে আমরা আস্তে আস্তে দেখবো যে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে বিবর্তন এসছে। প্রথমে এসছিল 1887 সালে উড্রো উইলসনের যে বই দিয়ে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন যে তোমার ডাইকোটমি। তারপর সেখান থেকে আস্তে আস্তে করে টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট দেখলাম, এবং আস্তে আস্তে করে শেষের দিকে আমরা বিবর্তন দেখছি। যেমন হচ্ছে ক্লাসিক্যাল যে ম্যানেজমেন্ট থিওরি, যেটাকে আমরা ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব বলি, সেটাও বিংশ শতাব্দীর একদম প্রথমার্ধে আস্তে আস্তে করে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে চলে এলো। এবং বৈজ্ঞানিক যে ব্যবস্থাপনার সঙ্গে ক্লাসিক্যাল যে ম্যানেজমেন্ট থিওরি একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে সংগঠনের যেমন একটা কাঠামো থাকে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বিশ্লেষণের ক্ষেত্রে মৌলিক হাতিয়ার হচ্ছে সময় এবং গতিকে অধ্যয়ন করা। এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে লুথার গালিক, ফেওল এবং লিন্ডাল আরউইক
বিভিন্ন আলোচনার কিন্তু মধ্য দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরির কথা বারবার বলেছে, অর্থাৎ বেশ কিছু নীতি তারা বারবার করে সামনে নিয়ে এসছেন। অরি ফেয়ল তিনি 1916 সালে জেনারেল এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের যে বই, সেখানে তিনি প্রশাসনের মূল কাজগুলোকে বিভিন্ন সময়তে চিহ্নিত করার চেষ্টা করেছেন। যেমন হচ্ছে পরিকল্পনা করা, জনসম্পদ এবং জন উৎপাদন সামগ্রীকে সংগঠিত করা, অধস্তনদের কি কি তোমার করতে হবে সেই বিষয়ে নির্দেশ দেওয়া, সমন্বয় সাধন করা, নিয়ন্ত্রণ করা ইত্যাদি বিভিন্ন ভাগে তিনি কিন্তু এমনিতে করেছেন। ফেয়র সংগঠনকে 6টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে তোমার এমনিতে দেখতে গেলে টেক্সটিক্যাল, বাণিজ্যিক, আর্থিক, নিরাপত্তামূলক, হিসাব রক্ষা এবং প্রশাসনিক। প্রত্যেকটা অর্থই আমাদের কাছে খুব ইজি। বিভিন্ন ভাবে কিভাবে জিনিসগুলোকে খাতায় এবং তোমার কলমের মধ্যে অধিভুক্ত করতে হবে সেটা তোমার হচ্ছে টেক্সটিক্যাল, এবং হচ্ছে বাণিজ্যিক, কতটা বেশি বাণিজ্যিক ভাবে সংগঠনটা এমনিতে লাভজনক সেটাও দেখতে হবে, আর্থিক ভাবে লাভজনক কিনা, নিরাপত্তা, হিসাব এবং প্রশাসন। এরপরে আমরা আসছি ফিওলের যে 14 দফা নীতির কথা, ইউনিট 3। সেখানে কিন্তু ফিওলের কথা আমি এক্ষুনি তোমাদেরকে বললাম। ফিওল প্রশাসনের ক্ষেত্রে 14টি নীতির কথা বিভিন্ন সময়তে কিন্তু বলেছে, অর্থাৎ তোমার কাজের বিভাগ, কর্তৃত্ব এবং দায়িত্ব, শৃঙ্খলা এবং হচ্ছে কমান্ডের মধ্যে ঐক্য, যাকে বলা হয় ইউনিটি অফ কমান্ড, অভিমুখের ঐক্য এবং আগ্রহের প্রান্তিকীকরণ বা তোমার প্রান্তিককরণ, তার সঙ্গে হচ্ছে কর্মচারীদের পারিশ্রমিক কেন্দ্রীকরণ, স্কেল আপ চেইন, অর্ডার, ইকুইটি, কর্মচারীদের স্থিতিশীলতা, উদ্যোগ, এসপিড ডিকপস। অর্থাৎ এই যে বিভিন্ন রকমের উদ্যোগ বা বিভিন্ন রকমের নীতি, সেগুলোর মধ্য দিয়ে একটা প্রশাসন কিন্তু বিভিন্ন সময় চলতে এমনিতে পারে। এখানে আমি অলরেডি তোমাদের কাছে সামনে ফেওলের ছবিটিও এখানে আমি তোমার দিয়েছি। ফেওল কিন্তু একদম জনপ্রশাসনের প্রথম দিকে যখন তত্ত্বগুলো আস্তে আস্তে করে গঠন করা হচ্ছে, বিভিন্ন নীতি নেওয়া হচ্ছে, এর আগে অলরেডি আমরা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি দেখেছি, সেই সময় আস্তে আস্তে করে কিন্তু দেখা যাচ্ছে অরি ফেওল বিভিন্ন সময় 14টি বিখ্যাত তার নীতি, সেই যে নীতির মধ্য দিয়ে প্রশাসনকে একটা সূত্রের মধ্যে আবদ্ধ করার কথা বলেছে। সবার মধ্যে একটা কেন্দ্রীকরণ থাকবে, পারিশ্রমিক তাদেরকে দেওয়া হবে, প্রান্তিকীকরণ, যে কথাগুলো টেইলর বলে এসছেন সেগুলোর কথাই বলেছেন। যেমন হচ্ছে কমান্ডের ঐক্য, মানে যা কিছু কাজ দেওয়া হবে টোটাল জিনিসটা কিন্তু একজনের আন্ডারেই হবে। শৃঙ্খলা থাকবে, কর্তৃত্ব থাকবে, অর্থাৎ আমি যদি একটা প্রশাসন চালাই, আমার আন্ডারে আরেকজনকে আমি খানিকটা কিন্তু এমনিতে ক্ষমতা দিলাম, তিনি আবার হয়তো তার অধস্তন কর্মচারীদের কিছু আবার কাজ দিলেন। টোটাল কাজটা হয়ে যখন আমার কাছে আসবে একদম টোটাল পুরোপুরি কমপ্লিট এবং আপ টু ডেট। এইভাবে বিভিন্ন তোমার ডিপার্টমেন্টালাইজেশন যে জিনিসটা, সেটা সবার আগে কিন্তু হেনরি ফেওল আমাদের বলেছিলেন। নেক্সট আসছি আমরা জেমস মুনি এবং অ্যালেন রেলির এমনিতে কথা। তিনি কিন্তু এই যে সমন্বয় নীতির কথাই বারবার করে বলেছেন। যদি আমরা দেখি তোমার মতবাদের মধ্যে, কর্তৃত্বের মধ্যে, প্রতিনিধির মধ্যে বিভিন্নভাবে সমন্বয় আমাদেরকে করতে হবে। অর্থাৎ একজনের ব্যক্তির যে অধিকার, সেটার মধ্যেও যেন সমন্বয় সাধন হয়। তিনি কিন্তু বিখ্যাত স্কেলার নীতির কথাও বলেছিলেন। প্রত্যেকটা যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের সবকটা বিভিন্ন যদি আমরা ডিপার্টমেন্ট করে করে ভাগ করি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে একটার পরে আরেকটার মধ্যে যেন স্কেলার নীতি থাকে। অর্থাৎ একটা কোনো তোমার প্রোডাক্ট এখান থেকে আরেকটি ডিপার্টমেন্টে যাবে, সেখান থেকে তারপর আরেকটি কিন্তু ডিপার্টমেন্টে যাবে। এইভাবে বিভিন্ন নীতির মধ্যে তিনি ভাগের কথা বলেছেন। এরপর আমরা আসছি হচ্ছে ব্যবস্থাপক তত্ত্বের ক্ষেত্রে মেরি পার্কার ফলেটের তত্ত্ব। মেরি পার্কার ফলেটের তত্ত্বের ক্ষেত্রে তিনি ইন্টিগ্রেশনের কথা বলেছেন, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ সমন্বয়ের কথা বলেছেন। যত আমরা কিন্তু পারবো সমন্বয় সাধনের মধ্য দিয়ে কাজগুলোকে এগিয়ে নিয়ে তোমার যাবো। যদি মালিক বিচ্ছিন্ন হয়ে যায়, শ্রমিক বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু কখনোই কাজ করা সম্ভব নয়। সামঞ্জস্য বিধান করা সবার আগে আমাদের কিন্তু দেখতে হবে। তারপর মেরি পার্কার ফলেটে আরেকটা বিষয় হচ্ছে, মানে সব ক্ষেত্রে আমাদের পাওয়ার ওভার নয়, বরং আমাদের পাওয়ার উইথ করতে হবে। অর্থাৎ শক্তি আছে, মালিক তাকে নিয়োগ ওখান থেকে ছাঁটাই করতে এমনিতে পারে বলে সেখানে আমরা শক্তি দেখাবো তা নয়। সেক্ষেত্রে কিন্তু আমরা বারবার করে বরং তাদেরকে একত্রিত করে, বরং পাওয়ার উইথ করে, তার যে কনসেপ্ট একত্রিত করে আমাদের সংগঠনকে চালাতে হবে।
সত্যিকারের যারা নেতা ফলের তত্ত্ব অনুযায়ী ব্যক্তিগত ক্ষমতার এমনিতে প্রকাশের পরিবর্তে গোষ্ঠী শক্তিকে সবার আগে দেখান। শেষে আমরা যে বিষয়টায় চলে আসছি, প্রশাসনিক তত্ত্বের ক্ষেত্রে লুথার, গালিক এবং আরউইকের তত্ত্ব। গালিকের তত্ত্ব নিয়ে পোস্টকর্বের তত্ত্ব তোমাদের আমি অলরেডি ডিসকাস করলাম। আরউইকও কিন্তু বিভিন্ন রকমের প্রশাসনিক নীতির কথা বলেছেন। সেগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কমান্ডিং, সমন্বয় এবং হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ কমান্ড করা, সমন্বয় সাধন করা, বিভিন্ন কথা, বিভিন্ন তোমার তাত্ত্বিকরা বিভিন্ন রকম ভাবে, কেউ হয়তো 6টা নীতি, কেউ 14টি নীতি, বিভিন্ন নীতির মাধ্যমে বারবার করে কিন্তু বলেছে। লাস্ট একটা পয়েন্ট উনি বলেছেন, লিন্ডান আরউইক, অতীতের এবং বর্তমানের তথ্যের উপর নির্ভর করে পূর্বাভাস বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ আগামী দিনে বাজার কিরকম যাবে সেই বিষয়টাও আমাদেরকে দেখতে হবে। এবং সব থেকে এটা বড় বিষয় হচ্ছে, লাস্ট আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা। জনপ্রশাসন অবশ্যই কিন্তু প্রাসঙ্গিক, এবং তার সঙ্গে জনপ্রশাসনের নীতিগুলো কিন্তু আজও কিন্তু প্রাসঙ্গিক, এবং এটা কিন্তু জনপ্রশাসনকে একটি খুব দৃঢ় ভিত্তি তোমার দিয়েছে। বিভিন্ন সময় দেখা যায় আইনের শাসনের প্রাধান্য, জনকল্যাণ এবং বিভিন্ন সময় উদ্যোগ, পাবলিক ফান্ডের ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে এইসব নীতিগুলোকে আজও জনপ্রশাসনের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। আজ থেকে 100 বছর আগের নীতি হলেও এইসব নীতিগুলো আজও বিভিন্ন ক্ষেত্রে মেনটেন করা হয়। এবং শাস্ত্রীয় তত্ত্ব অনুযায়ী উল্লেখযোগ্যভাবে যে এগুলো বিভিন্নভাবে প্রুভড হয়েছে, যেগুলো খুবই কিন্তু স্থিতিশীল নীতি। এবং 20 শতকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পাবলিক সংস্থাগুলির জনসাধারণের পরিষেবাকে আরো বেশি উন্নত করার যে বিষয়টা, সেই সম্পর্কে আমাদের আরো বেশি করে উদ্যোগ নিতে হবে। এবং সেই জন্যই দেখা যায় যত বেশি উদ্ভাবন হচ্ছে, গুড গভর্নেন্স আসছে, তত বেশি আমাদের প্রস্তুতির মধ্য দিয়ে এগোতে হবে। নেক্সট দিন তোমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যে মানবিক সম্পর্ক বা হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ জনপ্রশাসনের ক্ষেত্রে কি ভূমিকা নেয়। নেক্সট দিন আমরা 4, 5, 6 এই 3টে ইউনিট নিয়ে আলোচনা এমনিতে সেক্ষেত্রে আমরা করব। আজকে আমাদের যে ক্লাস এখানেই আমরা শেষ তাহলে করছি। নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। ঠিক আছে? তাহলে এখানেই আমার তাহলে ক্লাস আজকে শেষ হলো। তোমাদের নেক্সট যে ক্লাস, সেখানে আমরা জনপ্রশাসনের অন্যান্য নীতি বা অন্যান্য সংগঠন নিয়ে আমরা আলোচনা সেক্ষেত্রে করব। নমস্কার।